নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প তৃতীয় নয়ন কষ্টকর, লিখেছেন সমরেশ মজুমদার। শুরু করছি গল্প তৃতীয় নয়ন কষ্টকর। পরিতোষবাবু খুব বিব্রত, কি করা উচিত ভেবে পাচ্ছিলেন না। ব্যাপারটা ভাবতে তার খুব গর্ব হচ্ছিল, অথচ ঝামেলা যে দিন দিন বেড়ে যাচ্ছে। বন্ধুরা অবশ্য উপদেশ দিচ্ছিলেন, এই মৌকায় কিছু কামিয়ে নাও পরিতোষ। লক্ষ্মী নিজে এসে ঘরে ঢুকতে চাইছেন, ফিরিয়ে দিও না। উপদেশটা ভালো লাগছিল না তার। চিরকাল সৎভাবে জীবন কাটিয়েছেন, এখন নাকি দুর্দৈব। জলপাইগুড়ির নবীনচন্দ্র হাই স্কুলের অঙ্কের শিক্ষক তিনি। অভাব আছে তাই বলে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বরং তার ন্যায়বোধটা অন্য মানুষের চেয়ে একটু বেশি রকমের। একবার ফটোপুকুরে এক ভদ্রলোকের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেদিন সকাল থেকেই এমন বৃষ্টি, বাস, ট্যাক্সি, রিক্সা কিছুই চলছে না। পরিতোষবাবু ছাতি মাথায় সর্বাঙ্গ ভিজিয়ে 10 মাইল রাস্তা হেঁটে সেখানে পৌঁছলেন। ওই আবহাওয়ায় না যেতে পারাটা যে কোনো অন্যায় নয়, এটা কেউ তাকে বোঝাতে পারবে না। এই রকম মানুষ বিব্রত হয়ে পড়েছেন তার একমাত্র ছেলে অবনীন্দ্রের জন্যে। অবনীন্দ্র ভালো ছাত্র, জেলা স্কুলে ক্লাস 9-এ পড়ে। অতিশয় নম্র এবং ছবি আঁকার হাতটি চমৎকার। নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এমন সব ছবি আঁকে হেডমাস্টার মশাই পর্যন্ত অবাক হয়ে গেছেন। ছেলেটির স্বাস্থ্য ভালো নয়, বরং খুব রোগাই বলা যায়। তা নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই পরিতোষবাবুর। পরিসংখ্যান নিয়ে তিনি দেখেছেন রোগারাই পৃথিবীতে মেধাবী হয় বেশি। কিন্তু মাস দুয়েক আগে ব্যাপারটা ঘটল, আর তারপরেই সব উলটপালট হয়ে গেল। সামান্য জ্বর হয়েছিল অবনীর, সেই জ্বর নিয়েই স্কুলে গিয়েছিল সে। ফিরে এসে আর মাথা তুলতে পারে না। 104 হয়ে গেল শরীরের তাপ। সেই সঙ্গে ভুল বকা শুরু হলো। ডাক্তারবাবু এসে অভয় দিলেন যখন, তখনই অবনী তার দিকে চেয়ে বলল, 7 পা গেলেই পা ভাঙবে ফটাফট। ডাক্তারবাবু হেসে বললেন, কাল ভোরের মধ্যেই জ্বর নেমে যাবে, চিন্তা করবেন না। পরিতোষবাবু ডাক্তারবাবুকে রিকশায় তুলে দিতে রাস্তায় নামতেই একটা সাইকেল দড়াম করে তাদের ঘাড়ে এসে পড়ল। নিজেকে সামলে উঠে দাঁড়াতেই শুনতে পেলেন ডাক্তারবাবু গোঙাচ্ছেন। সাইকেলের আরোহী নিহাতি বালক। তাকে তিরস্কার করে এগিয়ে গিয়ে দেখলেন ডাক্তারবাবু উঠতে পারছেন না, তার পায়ে ভীষণ লেগেছে। কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল তার ডান পায়ের মালাই চাকি সরে গিয়েছে। সঙ্গে সঙ্গে পরিতোষবাবুর মনে পড়ল ভুল বকা কথাগুলো। অবনীর জ্বরের ঘোরে বাড়ি ফিরে তিনি মেপে দেখলেন দুর্ঘটনা ঠিক তাদের দরজা থেকে 7 পা দূরেই ঘটেছে। এমন তাজ্জব ব্যাপার দেখে হতভম্ব হয়ে ছেলের বিছানার পাশে গিয়ে দেখলেন যে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। খুব অস্বস্তি হচ্ছিল পরিতোষবাবুর। ডাক্তার তার বাড়ি থেকে বেরিয়ে পা ভেঙেছেন বলে তো বটেই, ছেলেটা সে কথা আগে ভাগে বলল কি করে তা ভেবে পাচ্ছিলেন না। ব্যাপারটা নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিলেন তিনি। কিন্তু অবনীর জ্বর নামছিল না। সন্ধেবেলায় স্কুল কমিটির একটা মিটিং ছিল। হেডমাস্টার মশাই অবসর নিচ্ছেন, না গেলেই নয়। যাওয়ার আগে তিনি একবার ছেলের মাথায় হাত বুলিয়ে বেরোতে যাচ্ছেন। ঠিক তখনই অবনীর চোখ খুলল। লাল টকটকে চোখ, জ্বরে মুখ অস্বাভাবিক, ঠোঁট কাঁপছে দেখে পরিতোষবাবু দ্রুত ফিরে এসে মুখটা নামিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, খুব কষ্ট হচ্ছে? অবনী বলল,
হেডমাস্টার বেজায় রাগী। মুখ সরিয়ে নিলেন পরিতোষবাবু। কি বলছে ছেলেটা? হেডমাস্টারের কথা এলো কোত্থেকে? না, এখনো ভুল বকছে। স্ত্রীকে চোখ রাখতে বলে মিটিংয়ে চললেন তিনি। অবনীর কথাটা মনে হতেই হাসি এলো তার। ওদের হেডমাস্টার অত্যন্ত সাধাসিধে হাসি খুশি মানুষ, বরং রাগী মাস্টার ফাঁকি সহ্য করতে পারেন না বলে তারই বদনাম আছে। মিটিংয়ের শেষে যেন আপ্লুত হয়ে বাড়ি ফিরছিলেন পরিতোষবাবু। স্কুল কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ থেকে হেডমাস্টারের দায়িত্বভার গ্রহণ করেছেন। এত বড় সম্মান যে তার জন্য অপেক্ষা করছে ঘুণাক্ষরেও টের পাননি তিনি। শুনেছিলেন বাইরে থেকে কেউ হেডমাস্টার হয়ে আসছে। তাছাড়া আরো অনেক দাবিদার তাদের মধ্যেই আছেন। তবু তিনি হয়ে গেলেন, একেই বোধহয় ভাগ্য বলে। কিন্তু বাড়ির কাছাকাছি হতেই জমে গেলেন পরিতোষবাবু। অবনীটা কি ভুল বকছিল তখন? হেডমাস্টার বেজায় রাগী, তার মানে ও কি আগে ভাগে জানতে পেরেছিল যে তিনি হেডমাস্টার হবেন? কথাটা বন্ধু বান্ধবদের কানে যেতে বিলম্ব হলো না। এদিকে ডাক্তারবাবু অবনীর ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার গল্প শুনিয়েছেন অনেককে। শহরে রাতারাতি বিখ্যাত হয়ে গেল অবনী। দুবেলা লোক আসছে তাকে দেখতে। যদি তাদের দেখে ফস করে অবনী কিছু বলে দেয় এই আশায়। তাদের সামলাতে অবস্থা বেসামাল পরিতোষবাবুর। বন্ধু বান্ধবরা এই সময় উপদেশ দিলেন, এমন সুযোগে দুটো পয়সা কামিয়ে নিতে। লক্ষ্মী নিজে এসে যখন ধরা দিচ্ছেন তখন কিন্তু কিছুতেই ওদিকে মন যায় না পরিতোষবাবুর। কিভাবে ছেলেকে এত কৌতূহলী মানুষের চোখের আড়ালে রাখবেন ভেবে পাচ্ছেন না তিনি। জ্বর সেরে গিয়েছে অবনীর, কিন্তু সে যে পুরোপুরি সুস্থ নয় এটা ওকে দেখলেই বোঝা যায়। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, সব সময় গুম হয়ে বসে থাকে। চোখ দুটো এখনো লাল। এই অবস্থায় স্কুলে পাঠাবার প্রশ্নই ওঠে না। মনটা বেশ খারাপ তাই পরিতোষবাবুর। নতুন ডাক্তার ওষুধ দিচ্ছেন, বলছেন কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে অবনী। কিন্তু পরিতোষবাবু তাতে ঠিক ভরসা পাচ্ছেন না। তার সঙ্গে ভালো করে কথা বলে না সে। 10টা প্রশ্ন করে হ্যাঁ হ্যাঁ উত্তর পাওয়া যায়। নাছোড়বান্দা কিছু পরিচিত মানুষ অবনীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবা বল না, আমার কিছু হবে কি না? কোনো উত্তর দেয় না অবনী। কিন্তু তাই করতে করতে হঠাৎ একদিন এক বৃদ্ধকে বলে উঠল, বাথরুমে মরা ঝুলছে। সবাই থমকে গেল কথাটা শুনে। বলে কি অবনী? ভদ্রলোক হেসে পরিতোষবাবুকে বললেন, আমার বাথরুম ঠাকুর ঘরের মতো পরিষ্কার, সেখানে মরা ঝুলবে কোত্থেকে? না হে, তোমার ছেলেকে ভালো মাথার ডাক্তার দেখাও। কিন্তু সেদিন সারা শহরে হইচই পড়ে গেল। বৃদ্ধ ভদ্রলোকের ছোট মেয়ে বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভবিষ্যৎবাণী এত সঠিক মিলে যাওয়ায় অবনীকে দেখার জন্য সারা শহর চঞ্চল হয়ে উঠল। কিন্তু মুশকিল হলো, শত চেষ্টা করলেও অবনীর মুখ থেকে কোনো শব্দ বের করা যায় না। কখন তার মর্জি হবে এবং কথা বলবে। মানুষের ধৈর্য দেখে পরিতোষবাবু হতবাক। পরিতোষবাবুর স্ত্রী কিন্তু এসব জানতে পারছেন না। তার ধারণা এত মানুষের আনাগোনায় ছেলে সুস্থ হতে পারছে না। কখনো কখনো কোনো অপদেবতা বাচ্চাদের ওপর ভর করে এবং তার ফলে ওইসব উল্টোপাল্টা কথা তাদের মুখ থেকে বের হয়। তিনি পরিতোষবাবুকে বললেন, অবনীকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে যাবেন হাওয়া বদল করতে। না, কোনো বেড়াবার জায়গা নয়, দেওঘরে ওর এক দিদি থাকেন। তিনি অনেক দিন থেকে যেতে লিখছেন। সেখানে বাবা বৈদ্যনাথ আছেন, অত্যন্ত জাগ্রত দেবতা। যদি কোনো অপদেবতা
অবনীকে আশ্রয় করে, তাহলে সেখানে গেলে অবনী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। পরিতোষবাবুর স্ত্রী কথাটা ভেবে ইতিমধ্যে বাবা বৈদ্যনাথের কাছে মানত করে ফেলেছেন। পরিতোষবাবু রাজি হলেন। বৈদ্যনাথের ওপর তার অবশ্য কোনো ভরসা নেই। ছেলেটাকে নিয়ে বাইরে ঘুরলে হয়তো পরিবর্তন আসবে, এটা মনে করেই রাজি হওয়া। তাছাড়া এককালে তো দেওঘর মধুপুর বাঙালিদের বেড়াতে যাওয়ার জায়গা ছিল। কাউকে কিছু না বলে ওরা ট্রেনে চাপলেন। দার্জিলিং মেলে চেপে সোজা শিয়ালদায় নামলেন। কলকাতা শহর ডিঙিয়ে হাওড়া থেকে ট্রেনে চাপলে রাত 10টার মধ্যে দেওঘর পৌঁছে যাওয়া যাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়বার পর থেকে তিনি ছেলের ওপর দৃষ্টি রেখেছিলেন। কোনো পরিবর্তন নেই অবিনের। চুপচাপ পাথরের মতো মুখ করে বসে আছে। কোনো উচ্ছ্বাস নেই, বেড়াতে যাওয়ার আনন্দ নেই। অথচ এই অবনী ট্রেনে চড়ার কথা হলে আনন্দে নাচত। বেড়াতে যাওয়ার জন্য প্রায় বায়না ধরত। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন পরিতোষবাবু। বেশ কিছুদিন ছেলের সঙ্গে মজার মজার কথা বলে শেষে চুপ করে গেলেন। শিয়ালদা অবধি কোনো ঝামেলা হয়নি। স্টেশনে নেমে পরিতোষবাবু বললেন, এই হলো কলকাতা শহর। তোমার কি শহরটা দেখতে ইচ্ছে করছে? নিঃশব্দে ঘাড় নাড়ল অবিন। না। অবাক হলেও ভেতরে ভেতরে খুব খুশি হলেন পরিতোষ। অসুখে পড়ার পর এই প্রথম অবনীর সঙ্গে সঙ্গে কথার জবাব দিল। না বলল না। কলকাতা দেখবে বলে এতদিন যে বায়না করত, সে এমন স্বচ্ছন্দে না বলল, কিন্তু সাড়া দিয়েছে, এই যথেষ্ট। পরিতোষবাবুর স্ত্রী দুহাত কপালে ঠেকালেন। জয় বাবা বৈদ্যনাথ, তুমি একটু দয়া করো বাবা। অনেকদিন পর হাওড়া স্টেশনে এসে নিজেই অবাক হয়ে গেলেন পরিতোষ। কি পরিবর্তন চারধারে! সুড়ঙ্গ দিয়ে মানুষ যাতায়াত করছে। এত লোক যে দেখলেই দম বন্ধ হয়ে যায়। সেই সুড়ঙ্গ দিয়ে কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাতে ছেলেকে ধরে পরিতোষবাবু এগোচ্ছিলেন, পেছনে স্ত্রী। হঠাৎ যেন শক্ত হয়ে গেল অবনী। পরিতোষবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? ওই লোকটা, ওই লোকটা। অবনী বিড়বিড় করছে। কি হয়েছে? পরিতোষবাবু সামনের দিকে তাকিয়ে দেখলেন ধুতি পাঞ্জাবি পরা নাদুস নুদুস এক ভদ্রলোক সুটকেস হাতে এগোচ্ছেন। ওই লোকটা খুব বদমাস। বেশ জোরে কথাগুলো অবনীর মুখ থেকে বেরোতেই ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালেন, চোখে বিস্ময় যেন। চাপা গলায় ধমকে উঠলেন পরিতোষবাবু, কি অসভ্যতা করছো? ছি, একজন অচেনা বয়স্ক মানুষকে কেউ এমন কথা বলে? লোকটা ডাকাত। এবারে চাপা গলায় বলায় ভদ্রলোক শুনতে পেলেন না, কিন্তু পরিতোষবাবুর বিব্রত ভাব বেড়ে গেল। কিন্তু মহা ঝামেলা হলো। এরকম অভদ্রতা করলে মারধর খেতে হতে পারে। তাছাড়া ওর রুচিতেও এটা বাজছে। খুব রাগ হয়ে গেল তার ছেলের ওপরে, কিন্তু স্টেশন বলে কিছু বললেন না। প্রায় জোর করে টেনে নিয়ে চললেন ছেলেকে। ট্রেনে উঠে একটা ভালো জায়গায় বসিয়ে ঠান্ডা হলেন তিনি। স্ত্রীকে ব্যাপারটা বলেননি। তিনি শুনেছেন কিনা বোঝা যাচ্ছে না। পরিতোষবাবু ছেলের কাঁধে হাত রেখে বললেন, শরীর কেমন আছে তোর? আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো অবনী। লাল চোখ। তারপর আবার জানালার দিকে মুখ ফেরালো। পরিতোষবাবুর বুকটা টনটন করে উঠল। বেচারা, ও যে অসুস্থ এটা তিনি ভুলেই গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার মনে হলো, অবনী এটা সেই ঘোরে ভবিষ্যৎবাণী করেনি তো? দূর, তা কি করে হবে? লোকটাকে ডাকাত বলে মনে করা অসম্ভব। ট্রেনে ভিড় ছিল না খুব। কিছুক্ষণ পর অবিন উঠে দাঁড়ালো। পরিতোষবাবুর স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি
কি রে, বাথরুম যাবি? মাথা নাড়ল সে। হ্যাঁ। অবনীকে নিয়ে পরিতোষবাবু বাথরুমের দরজায় এসে দেখলেন সে দুটো বন্ধ। খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কি একটা স্টেশন আসছে দেখে তিনি ঝুঁকে বাইরে তাকিয়েছেন। এমন সময় একটা সুন্দর গলা কানে এলো। কি খোকা, অমন করে কি দেখছো? আপনি বদমাস, ডাকাত, চেঁচিয়ে বলে উঠল অবনী। দ্রুত ফিরে এসে পরিতোষবাবু দেখলেন সেই সুরঙ্গে দেখা ভদ্রলোক রুমালে হাত মুছতে মুছতে বাথরুমের দরজা থেকে বেরিয়ে দুটো চোখ ছোট করে অবনীকে দেখছেন। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলেন পরিতোষবাবু। বিষাক্ত সাপের মতো মুখ হয়ে গেছে ওর। অবনী তখন একরোখা ভঙ্গিতে তাকিয়ে। ব্যাপারটা সামাল দিতে পরিতোষবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, কিছু মনে করবেন না, ওর মাথার ঠিক নেই। এই অবনী, ছি, আবার তুমি বাজে কথা বলছো। ভদ্রলোক যেন অনেক কষ্টে নিজেকে সংযত করলেন। তারপর আর চোখে অবনীকে দেখতে দেখতে ভেতরে চলে গেলেন। অবনী তখন বাথরুমে ঢুকে গেছে। পরিতোষবাবুর খুব লজ্জা করছিল। সত্যি কি অন্যায় কথা, ভদ্রলোক যে অবনীকে মারেননি তাই ঢের, কিন্তু উনি এত কামড়া থাকতে এখানে উঠলেন কি করতে? এটা তো জসিডিতে কেটে নিয়ে দেওঘর শাটলের সঙ্গে জুড়ে দেবে। তবে কি ওই ভদ্রলোক ও দেওঘর যাচ্ছেন? পরিতোষবাবুর মনে হলো এখনই ভদ্রলোককে খুঁজে বের করে ক্ষমা চাওয়া উচিত। অবনীকে নিয়ে নিজের আসনে ফিরে আসতে আসতে ভদ্রলোককে চোখে পড়ল ঠিক তাদের পাশের খোপে রয়েছেন। চোখ বন্ধ করে কিছু ভাবছেন। সেটা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল পরিতোষবাবুর। অবনী এক্ষেত্রেও ঠিকঠাক বলছে না তো? কারণ খুব ঘাবড়ে গেলে মানুষের যে অবস্থা হয়, এখন ওই ভদ্রলোকের সেই অবস্থা। যদি কোনো ভিত্তি না থাকে তাহলে উনি অমন করবেন কেন? ছেলের দিকে তাকালেন পরিতোষবাবু। সিটে বসলেও যে খুব অস্বস্তিতে আছে তা বোঝা যায়। লোকটা যদি সত্যি খারাপ হয় তাহলে তো ভয়ের কথা, সঙ্গে অস্ত্রশস্ত্র থাকতে পারে, বারবার অবনীর মুখে সত্য কথা শুনলে খুনও করতে পারে। পারবে না, জেল হবে, চিরবির করে বলে উঠল অবিন। আর পরিতোষবাবুর মনে হলো তিনি জ্ঞান হারাচ্ছেন। ও তার মনের কথা টের পেল কি করে? স্ত্রী এখন চোখ বন্ধ করে বসে আছে। ব্যাপারটা তাকে বলতে গিয়েও বললেন না তিনি। অহেতুক মানুষকে ভয় পাইয়ে লাভ কি? ছেলের কাঁধে হাত রেখে খুব নরম গলায় জিজ্ঞাসা করলেন তিনি, ওসব চিন্তা করিস না খোকা, কি দরকার? লোকটা খুনি হোক, আমাদের কি? ছেলেকে দু হাতে জড়িয়ে বুকের উপর চেপে রাখলেন তিনি। জসিডি স্টেশনে অনেকক্ষণ কামরাটা পড়ে থাকে। দেওঘরের ট্রেন এসে সেটার সঙ্গে জুড়ে দেওয়া হবে এটাকে। এখন রাত 9টা। পরিতোষবাবু দেখলেন প্ল্যাটফর্মে ভালো পুরি আর বোঁদে বিক্রি হচ্ছে। অবনীকে জিজ্ঞাসা করলেন, খাবি? সে কোনো উত্তর দিল না, কিন্তু স্ত্রী ঝাঁঝিয়ে উঠলেন, খাওয়ার জিনিস আনবে তাও জিজ্ঞাসা করছো? তাড়াতাড়ি নেমে পড়লেন পরিতোষবাবু। বেজায় ভিড় দোকানটায়। পরিতোষবাবু নেমে যেতেই অবনী উঠে দাঁড়ালো। তার মা জিজ্ঞাসা করলেন, বাথরুমে যাবি? ঘাড় নাড়ল সে। তারপর দরজার দিকে এগিয়ে গেল। ঠিক সেই সময় বাথরুমের দরজা খুলে যেতেই সেই ভদ্রলোক বেরিয়ে এলেন। অবনীকে দেখে একটু কেঁপে উঠেই গলায় হিস হিস শব্দ করলেন, আবার বললে টুটি চেপে মারবো, আমায় চেনো না? চিনি, তুমি খুনি। লাল চোখে তাকালো অবনী। তুই জানলি কি করে? ভদ্রলোক কি করবেন বুঝতে পারছিলেন না। তারপর চট করে কোমর থেকে একটা চামড়ার হাতল বের করে সুইচ টিপতেই সরু লকলকে ফলা বেরিয়ে এলো সেটা থেকে।
কিন্তু সেই সময় অবনী যে ওর দিকে ছুটে আসছে তা তিনি বুঝতে পারেননি। ধাক্কাটা সামলাতে এক হাতে অবনীকে জড়িয়ে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়লেন দুজনে। নিচে তিনি, উপরে অবনী। ভদ্রলোকের মাথাটা সজোরে ঠুকে গেছে প্ল্যাটফর্মে, আর অবনীর শরীরটা আছড়েছে সেখানে। হই হই করে লোকজন ছুটে এলো। বোদের ঠোঙা হাতে নিয়ে বিস্ফারিত চোখে ওদের পড়ার দৃশ্য দেখছিলেন পরিতোষবাবু। সেটাকে সেখানেই রেখে পাগলের মতো ছুটে এলেন তিনি। অবনী অজ্ঞান হয়ে গেছে। ভদ্রলোক উঠে বসার চেষ্টা করছেন, তখনও তার হাতে ছুরিটা ধরা। পরিতোষবাবুর চিৎকারে লোকজন তাকে চেপে ধরল। রেল পুলিশ এসে লোকটাকে ভেতরে নিয়ে যেতেই অবনীর জ্ঞান ফিরল। উফ, মা গো, বাবা গো বলে সে গোঙাচ্ছে। সে রাতে ওদের দেওঘর যাওয়া হলো না। হাসপাতালে অবনীর পাশে ওর বাবা মায়ের বুকে আনন্দ ধরে না। অবনীর দুটো হাতই ভেঙেছে, কিন্তু জ্ঞান হবার পর সে সাধারণ মানুষের মতো কথা বলছে, ব্যথায় কাঁদছে। এমনকি ওর চোখের লাল ভাবটা একদম নেই। আর অসুখ হবার পর কোনো ঘটনার কথা সে মনে করতে পারছে না। পরিতোষবাবুও তার কাছে একদম চেপে গেলেন যে খুনে লোকটার পেটের বেল্টে অনেকগুলো সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। শেষ হলো গল্প তৃতীয় নয়ন কষ্টকর। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।